ওকে, তো দেখো এখানে বলা হচ্ছে এই যে তোমার আহ, মানে লোহিত রক্তকণিকা বা আরবি সেটা তৈরি হবে কোথা থেকে, মনে রাখবা লাল অস্থিমজ্জা থেকে। অস্থিমজ্জার স্টেম কোষ, ওখানে স্টেম কোষ থাকে, সেখান থেকে। এই স্টেম কোষে আরেকটা নাম হচ্ছে হিমোসাইটোব্লাস্ট বলে, হিমোসাইটোব্লাস্ট, ঠিক আছে? হিমোসাইটোব্লাস্ট এখান থেকে তৈরি হতে পারে, হিমোসাইটোব্লাস্ট। হ্যাঁ, লাস্টের মধ্যে এখান থেকে তৈরি হয়। এখন দেখো এইটা তোমার হচ্ছে কি হয়, রক্তে যখন অক্সিজেনের মাত্রা কমে যায় তখন হচ্ছে তোমার এই লোহিত রক্তকণিকা তৈরি হওয়াটা শুরু হয়। একটা জিনিস একটু খেয়াল করলে বুঝতে পারবা কেন এটা হয়। সাপোজ আমাদের কিডনি বলে একটা অর্গান আছে, তাই না? জি ভাইয়া। কিডনি বলে একটা অর্গান আছে। এখন মনে করো কিডনিতে যে রক্তটা যায়, ধরো রক্তটা এসে রেনাল আর্টারির মাধ্যমে কিডনিতে ঢুকতেছে। এখন এই রক্তের মধ্যে সাপোজ মনে করো কোনো কারণে অক্সিজেন লেভেল কমে গেছে, ঠিক আছে? এখন কিডনি মনে করবে কি, ও শুধুমাত্র মনে করে যে রক্ত কমে গেছে, এই কারণে অক্সিজেন কমে গেছে। কারণ রক্তের কাজ হচ্ছে, বিশেষ করে আরবিসির কাজ হচ্ছে অক্সিজেনটাকে বহন করে নিয়ে যাওয়া। এখন অক্সিজেন কিডনিতে কম যাচ্ছে, তার মানে কি, ও বুঝতেছে কি যে মানে আরবিসির পরিমাণ কমে গেছে, তাই রক্তর কমে, মানে তোমার এর পরিমাণ কমে গেছে, অক্সিজেনের পরিমাণ কমে গেছে, ঠিক আছে? জি তখন ও ভাইয়া। কি করতেছে, কিডনির ওয়াল থেকে একটা হরমোন বা এনজাইম যেটাই বলো তোমার হচ্ছে তৈরি করতেছে, তার নাম হচ্ছে ইরাইথ্রোপোয়েটিন বা ইরাইথ্রোপ্রোটিন, ঠিক আছে? এরিথ্রোপ্রোটিন, এরিথ্রোপ্রোটিন। তো এইটার কাজ কি? প্রোটিন বলো, তোমাদের বইতে প্রোটিনে বলছে, আমি যদি ভুল না করি, ইরাইথ্রোপ্রোটিন। তো এই ইরাইথ্রোপ্রোটিনটার কাজ হচ্ছে, এ চলে যাবে কোথায়, ওই অস্থিমজ্জায়, যে অস্থিমজ্জাতে স্টেম কোষ আছে ওখানে চলে যাবে, যে ওরে বলবে বাবা তুই বেশি বেশি করে আরবিসি তৈরি কর। তাহলে এ কি করবে, বেশি বেশি করে আরবিসি তৈরি করবে। তাহলে বেশি বেশি আরবিসি যখন রক্তের মধ্যে বেড়ে যাবে, তখন বেশি বেশি আরবিসি বেশি বেশি অক্সিজেন নিয়ে আসবে। আবার এই বেশি অক্সিজেন সম্পূর্ণ রক্ত যখন আবার রেনাল আর্টারি দিয়ে কিডনিতে আসবে, তখন কিডনি বুঝলে না কাজ হয়েছে, তখন সেই ইরাইথ্রোপোয়েটিন ক্ষরণ করাটা বন্ধ করে দেবে। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এই হচ্ছে বিষয়টা। তাহলে বৃক্ক এইভাবেই কিন্তু আমাদের রক্ত উৎপাদনে সহযোগিতা করে। তো দেখো বৃক্ক, এই যে ইরাইথ্রোপোয়েটিন বলছে, ঠিক আছে? এই যে বৃক্ক কম অক্সিজেন মাত্রা শনাক্ত করার সঙ্গে সঙ্গে ইরাইথ্রোপোয়েটিন নামক একটা হরমোন উৎপন্ন করে বা ক্ষরণ করে, এবং এটাও অস্থিমজ্জার স্টেম কোষে চলে যায়, যে সেখান থেকে তৈরি করে। এখন যে প্রক্রিয়ায় এই আরবিসিটা তৈরি হয় তাকে বলা হয় ইরাইথ্রোপোয়েসিস বা এরিথ্রোপোয়েসিস, ঠিক আছে? এরিথ্রোসাইট মানে লোহিত রক্তকণিকা, আর পোয়েসিস মানে তৈরি হওয়ার প্রক্রিয়া। তাহলে এরিথ্রোসাইট তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলে এরিথ্রোপোয়েসিস, ঠিক আছে? জি ভাইয়া। যদি বলি বুঝছিলাম এইটা আমি। লিউকোসাইট, লিউকোসাইট, তাহলে লিউকোসাইট তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলবো? লিউকোপোয়েসিস, ঠিক আছে? জি ভাইয়া, লিউকোপোরেসিস। আর তোমাদের ভাইয়া, থ্রোম্বোসাইট তৈরি হয়, তাহলে কি বলবো? থ্রোম্বোপোয়েসিস, ঠিক আছে? এই লিউকোসাইট হচ্ছে শ্বেত রক্তকণিকা, হ্যাঁ, আর এরিথ্রোসাইট হচ্ছে লাল রক্তকণিকা, লোহিত। লোহিত রক্তকণিকা, এরিথ্রোসাইট। এগুলো এগুলো এখন মনে থাকতেছে তো ঘোলা যায়, এই কারণে যদি একটু কিছু বলে দিতেন যেটা হুম যেটা হুম হুম। দিয়ে। এটা হচ্ছে এখন তো গোলায় যায়। গোলা এখন যাচ্ছে না, কিন্তু অনেক ইনফরমেশন গেলে তখন চাপা পড়ে যায়, আচ্ছা দেখো, ঘোলায় যায় লিউকো, লিউকো কোনো কিছু আগে লিউকো মানে সেটা বর্ণহীন, যেমন লিউকোপ্লাস্ট বর্ণহীন, লিউকো মানে বর্ণহীন, এটা দিয়েই সাদাকে বোঝায়। তো এটা নিয়ে তো আমার দুশ্চিন্তা করার কিছু নাই। আর কোনো কিছুর আগে লিউকো ইরাই থাকা মানেই সেটা হচ্ছে লাল, এরি মানে লাল, ঠিক আছে? এরি মানে হচ্ছে লাল, এটা দিয়ে তো এই লিউকো না ভাই, লিউকো আছে লোহিত লোহিত মনে হয়। না না, লিউকো লোহিত না, লিউকো মানে সাদা। লিউকোপ্লাস্টের সাথে তুলনা করে মনে রাখবা, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট মানে এটা বর্ণহীন, জি ভাই, এবার মনে থাকবে। ঠিক আছে? লিউকো মানেই বর্ণহীন, এর শেষ। আর এখানে তো আরবিসি মানে ইরিথ্রোসাইট। তুমি এরপরে দেখবা যে তুমি ওই যে শৈবাল সত্যাগ্রহে যে দেখবা ওখানে ইরিথ্রো দিয়ে একটা আছে, সে আবার লোহিত শৈবাল তার নাম, ঠিক আছে? এরি দিয়ে শুরু। তো যেখানে এরি পাওয়া সেটা হচ্ছে লাল। ওকে, তাহলে এটা চলে গেল। এরপরে দেখো এই যে রাসায়নিক ভাবে মানে এই লোহিত কণিকার মধ্যে অনেক কিছু আছে, তবে এই জিনিসটা আমাদের লাগবে, 90% হিমোগ্লোবিন থাকে। তাহলে কঠিন পদার্থের মধ্যে 90%ই থাকে হিমোগ্লোবিন, ঠিক আছে? এখন হিমোগ্লোবিন জি সম্পর্কে ভাইয়া। আমাদের একটু জানতে হবে। হিমটাকে যদি ভাঙি দুইটা জিনিস পাবো, একটা পাবো হিম আর একটা পাবো গ্লোবিন। তাহলে এই দুটো মিলে হিমোগ্লোবিন তৈরি। এখন হিমটা কি? হিমটা হচ্ছে আয়রন দিয়ে তৈরি। হিমটা কি? আয়রনের সমন্বয়ে গঠিত, যেটা হচ্ছে একটা রঞ্জক পদার্থ। কারণ কি আয়রন কি একটা কি তোমার বলতে গেলে জটিল যৌগ গঠন করে না, ডি ব্লকের মৌল। জি জি ভাইয়া। তাহলে কি আয়রন বর্ণ প্রদান করে, জটিল যৌগ বর্ণ প্রদান করে, তার মানে এটা একটা রঞ্জক, ঠিক আছে? আর গ্লোবিন, জি গ্লোবিন ভাইয়া। হচ্ছে একটা প্রোটিন। তাহলে এই গ্লোবিন আর হিম এই দুইটা মিলে এটা তৈরি। এখন একটু কথা এখানে জানতে হবে, তাহলে এই হিমোগ্লোবিন তৈরিতে আয়রনের ভূমিকা আছে আমরা জানি। এখন এই হিমোগ্লোবিনের 4টা চেইন আছে, ঠিক আছে? 4টা চেইন আছে বা 4টা সূত্রক আছে।
দিয়ে সেই 4টা সূত্রক মিলে একটা ক্লাস্টার হিসেবে থাকে বা একটা যৌগ, জটিল যৌগ হিসেবে হিমোগ্লোবিনটা অবস্থান করে, ঠিক আছে? তো কোনো কারণে মনে করো যে তোমার এই হিমোগ্লোবিনের এই বন্ড গুলো তৈরি হচ্ছে না, হ্যাঁ, বা তোমার জেনেটিক একটা ডিসঅর্ডার দেখা গেছে, বা তোমরা বলতে পারো মিউটেশন হয়ে গেছে, তোমার জিনগত একটা ত্রুটি দেখা দিছে, তখন এই হিমোগ্লোবিন তৈরি হবে না, ঠিক আছে? তো এই হিমোগ্লোবিন যদি তৈরি না হয় তখন কি হবে, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে, দ্যাটস ওয়াই আরবিসির পরিমাণও কমে যাবে, ঠিক আছে? জি ভাইয়া। তাহলে এই হিমোগ্লোবিন কমে যাওয়া এবং আরবিসি কমে যাওয়া এইটাকেই আমরা বলি থ্যালাসেমিয়া। কি বলি? থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া রোগ হয় না। থ্যালাসেমিয়া রোগ হলে কেন রক্ত দিতে হয়? কারণ তার হিমোগ্লোবিন লেভেল তৈরি হয় না, হিমোগ্লোবিন তৈরি হয় না বা কম তৈরি হয়, এজন্য তাকে রেগুলারলি ব্লাড দিতে হয়। তার সিভিয়ারিটি যেরকম তাকে সেই অনুপাতে, কারো 1 সপ্তাহ পর পর ব্লাড দিতে হয়, কারো 1 মাস পর পর ব্লাড দিতে হয়। এবং এই বাচ্চারা অধিকাংশ 30 বছর বয়সের বেশি বাঁচে না, ঠিক আছে? 30 বছর বয়সের মধ্যে এরা মারা যায়। এটা হচ্ছে থ্যালাসেমিয়ার গঠন। তাহলে মনে জি থাকবে ভাইয়া। থ্যালাসেমিয়া কিভাবে হয়? জি ভাইয়া। এখানে দেখো বলে দিয়েছে এই যে হিমোগ্লোবিন, এখন দেখো, আচ্ছা আচ্ছা এটা গ্যাস হচ্ছে। হিমোগ্লোবিন দেখো বলা হচ্ছে 100 মিলিলিটার রক্তে প্রায় 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। 100 ml রক্তে, এটা কিন্তু 3 স্টার, ঠিক আছে? একটা এমসিকিউ। 100 ml রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। আর একটা হিমোগ্লোবিন বা একটা আরবিসি অণুর মধ্যে 29 পিকোগ্রাম হিমোগ্লোবিন থাকে, ঠিক আছে? এটা এরকম করে গোল করে লিখে নাও। একটা আরবিসি অণুর মধ্যে 29 পিকোগ্রাম হিমোগ্লোবিন থাকে, আর 100 ml রক্তের মধ্যে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। বুঝছো? জি ভাইয়া। এখন দেখো, হিমোগ্লোবিনের 4টা পলিপেপটাইড চেইনের সাথে একটা হিম গ্রুপ যুক্ত থাকে। এই হিম গ্রুপের জন্য রক্ত লাল হয়, কারণ হিম ওইটাই তো লাল, তাছাড়া তো আর কোনো বর্ণ রক্তের মধ্যে নাই। আমরা বলি হিমোগ্লোবিনের জন্য রক্ত লাল, বেসিক্যালি হিমের জন্য হিমোগ্লোবিন লাল আর হিমোগ্লোবিনের জন্য রক্ত লাল, ঠিক আছে? এটা হয়ে গেল। জি এখন লোহিত ভাইয়া। রক্তকণিকার কাজ কি আমরা কিন্তু অলরেডি বলে গেছি। লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা বেসিক্যালি, তবে কখনো কখনো সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। যেমন ধরো আমাদের এটা হচ্ছে কোষ আর এটা হচ্ছে ফুসফুস, ঠিক আছে? তাহলে ফুসফুসে আমরা বাতাস থেকে অক্সিজেন ঢুকাচ্ছি, সেই অক্সিজেন আমাদের এই রক্তনালীর মধ্যে ঢুকে রক্তনালী দিয়ে হিমোগ্লোবিনটা বহন করে নিয়ে আসছে আমাদের এই রুট, ঠিক আছে, ধমনীর মধ্যে দিয়ে। তো এই অক্সিজেনযুক্ত রক্তটা হিমোগ্লোবিন হিসেবে নিয়ে আসতেছে এখানে এই কোষের মধ্যে। এখন কোষ কি করতেছে? অক্সিজেনটা নিয়ে কার্বন ডাই অক্সাইড ছাড়তেছে, সেই কার্বন ডাই অক্সাইডটা আবার ভেইনের মাধ্যমে এসে এখানে ফুসফুস দিয়ে বের হয়ে যাচ্ছে, তাই না? জি ভাইয়া। একটা জিনিস খেয়াল করে দেখবা যে কখনো কখনো এখন এই যে অক্সিজেন, এই হিমোগ্লোবিন যেহেতু এটাকে ধরে নিয়ে আসতেছে, হিমোগ্লোবিন এখানে অক্সিজেন ছেড়ে দিলে তো মুক্ত হয়ে যাচ্ছে, তাই না? তো আমাদের দিকের বাস টাস গুলো কি করে? মনে করো মোটরসাইকেল, তুমি মনে করো তোমার ভাড়া নিয়ে এই জায়গায় যাচ্ছে, তোমার নামায় দিয়ে আসলো, আসার পরে কি ফাঁকা আসার পথে কি অল্প পরিমাণ অল্প টাকায় হলে অন্য কোনো ভাড়া নিয়ে আসে না? জি ভাইয়া। তো হিমোগ্লোবিনও ঠিক সেই কিসের কাজটাই করে, ঠিক আছে? ওর কাজ হচ্ছে অক্সিজেন দিয়ে দিয়ে আসা মূলত, তবে আসার পথে মাঝে মধ্যে সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড কেও বহন করে নিয়ে আসতে পারে, বুঝছো? হ্যাঁ, তাহলে এটা গেল। সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড নিয়ে আসে হ্যাঁ, লোহিত সামান্য রক্তে। পরিমাণ, অল্প পরিমাণ, প্রচুর পরিমাণে না। জি ভাইয়া। তবে একটা জিনিস একটু বলে রাখি, মানে কার্বন অক্সিজেন যুক্ত মনোঅক্সাইড। রক্ত বেশি প্রবাহিত হচ্ছে লোহিত রক্তকণিকার মাধ্যমে। হ্যাঁ, বুঝিনি, আবার একটু বলো। নেট মনে হয় একটু সমস্যা হচ্ছে ভাই। হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত বেশি প্রবাহিত হয় হচ্ছে লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের মাধ্যমে। হ্যাঁ, আর হিমোগ্লোবিন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বেশি প্রবাহিত হয় হচ্ছে আপনার বেসিক্যালি রক্তরাশির বাইকার্বনেট মাধ্যমে। টিউবে আসে, রক্তরাশি। বাইকার্বনেট টিউবে, ঠিক আছে? এটা তোমাদের আবার ওই ঈশ্বর অধ্যায় খুব ভালোভাবে বলে দেওয়া আছে। ওই যে শ্বসন, শ্বসন বলতে কি তোমার হচ্ছে ওই যে রেসপিরেটরি সিস্টেম যেটা, ওইটা পড়ছি, ওইটা খুব ভালো করে পড়ছি। হ্যাঁ ওইখানে বলা আছে ওটা বাইকার্বনেট রূপে আসে, 27% আছে, 30% আছে, কোনটা কি আছে ওইসব কাজে লাগে, ঠিক আছে? তো এখন দেখো আরেকটা কাজ, এই ঘনত্ব এবং সান্দ্রতা রক্ষা করে, অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে। তারপরে এই 100 যে মিলিমিটার রক্ত হচ্ছে 100 মিলিমিটার রক্তে 6 গ্রাম হিমোগ্লোবিন থাকে। এটা না না 3 স্টার বলছিলেন। আর এখানে কি না না 100 16 ml গ্রাম রক্তে হচ্ছে হিমোগ্লোবিন 16 থাকে। গ্রাম, 16 গ্রাম, 6 না 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। জি ভাই, 16 গ্রাম। আর একটা আরবিসি অণুতে 29 আর পিকোগ্রাম থাকে। এইটা তো পাচ্ছি না, আমার বইয়ে মনে হয় নাই। আচ্ছা ওইটা এখানে নাই, আমি তো তোমার এক্সট্রা বললাম, ওটা পরে কোথাও পাইলে পাইতে পারো।
ওটা তো বইতে নাই 29 পিকোগ্রাম। 29 কিসের ভিতরে আবার একটু বলেন ভাই, এই ইনফরমেশনটা বলে লিখে নিতে হবে এখানে। আচ্ছা লেখো, 100 ml রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে, এটা তো ঠিক আছে, এটা পাইছো। হ্যাঁ আর একটা আরবিসি অণু, একটা আরবিসি অণু তার মধ্যে 29 পিকোগ্রাম থাকবে। 29 পিকোগ্রাম। হ্যাঁ, এগুলো একটু পেশায় পেশায় দেয়, মেডিকেল ভর্তি পরীক্ষা বা অ্যাডমিশন ভর্তি পরীক্ষাগুলোতে দেয়, ঠিক আছে। এবার দেখো, তাহলে এই আরবিসি যখন মারা যায়, যখন ধ্বংস হয়, ঠিক আছে, তখন বিলিরুবিন এবং বিলিভার্ডিন তৈরি করে, ঠিক আছে। সেগুলো কি ভাইয়া? বিলিরুবিন এবং বিলিভার্ডিন তৈরি করে। দেখো তোমার হচ্ছে আরবিসি লিভারে যায়, যে আরবিসি থেকে হিমোগ্লোবিনটা আলাদা হয়ে যায়, তারপর হিমোগ্লোবিন আলাদা হয়ে যায়, ভেঙে যাচ্ছে মনে করো, ঠিক আছে। আরবিসি রক্তে গেল মানে জি ভাইয়া। হিমোগ্লোবিন, মানে লিভারে গেল মানে হিমোগ্লোবিন লিভারে গেল, গিয়ে হিমোগ্লোবিন ভেঙে হিম আর গ্লোবিন হয়ে গেল। গ্লোবিন তো প্রোটিন, ও আবার একটা সিস্টেমের মধ্যে চলে যায়, প্রোটিন হিসাবে কাজ করতে পারে। বাট হিম হিম অংশটা ভেঙে যায়, হিম অংশটা ভেঙে বিলিরুবিন এবং বিলিভার্ডিন তৈরি করে, দুইটা জিনিস, ঠিক আছে। মনে রাখবা আছে, জি ভাইয়া। প্রথমে তৈরি করে বিলিভার্ডিন, যেটা হচ্ছে তোমার সবুজ বর্ণ, বেসিক্যালি সবুজ, 3 অধ্যায়ে আছে এটা, সবুজ বর্ণ। তারপর ওটা হলুদ বর্ণে পরিণত হয়, তার নাম হচ্ছে বিলিরুবিন, ঠিক আছে। জি ভাইয়া। এখন এই যে বিলিরুবিন, রক্তে বিলিরুবিনের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে কি হলুদ বর্ণ বেড়ে যাবে, তাকে কি একটা রোগ হয়, রোগটার নাম কি বলতো? ভাইয়া হচ্ছে ওই জন্ডিস। জন্ডিস। তাহলে এই রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে কিন্তু জন্ডিস হয়। বলা হয় যে 1 মিলিগ্রাম পার ডেসিলিটার, 1 মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে বেড়ে গেলে হয়। সাধারণত 0.3 থেকে 0.8 থাকে সাধারণ, ঠিক আছে। মিলিগ্রাম পার জি ডেসিলিটার হচ্ছে বিলিরুবিনের নরমাল লেভেল, দেখেন। এটা বেড়ে গেলে জন্ডিস, ঠিক আছে। জি ভাইয়া। ওকে, তাহলে লাগবে না, তুমি শুধু just মনে রাখো বিলিরুবিন বিলিভার্ডিন উৎপন্ন হবে কখন, যখন আরবিসিটা ভেঙে যাবে। তার মানে আরবিসির একটা পরোক্ষ ভূমিকা আছে বিলিরুবিন এবং বিলিভার্ডিন উৎপন্ন করার ক্ষেত্রে। আর আরবিসিতে ওই যে অ্যান্টিজেন থাকে, যে অ্যান্টিজেনটা রক্তের গ্রুপিং এর জন্য দায়ী, ঠিক আছে। এই জি ভাইয়া। এই জিনিসগুলো তাহলে লোহিত রক্তকণিকার কাছে। এবার শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকাই একমাত্র জিনিস যে হচ্ছে নিউক্লিয়ার যুক্ত, ঠিক আছে। শ্বেত রক্তকণিকার কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে, আমরা বলছিলাম মোবাইল ডিফেন্সিভ ইউনিট বা ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী ইউনিট বলা হয়, এবং এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ভক্ষণ করে। এদের নির্দিষ্ট কোনো আকার নেই, আকার এরা প্রয়োজনে পরিবর্তন করতে পারে, ঠিক আছে। জি তো দেখো, ভাইয়া। এগুলো লোহিত রক্তকণিকার থেকে আকারে বড়, এবং দেখো 4 থেকে 11,000 থাকবে, 4 থেকে 11,000। লোহিত রক্তকণিকা লেখা ছিল প্রায় 45 থেকে 50 লক্ষ বা 50 থেকে 54 লক্ষ। আবার শিশুদের ক্ষেত্রে ভ্রূণ দেহে আরো বেশি, শিশুদের ক্ষেত্রে 60 থেকে 70 লক্ষ, ভ্রূণ দেহে 90 লক্ষ। তো এদের আবার হচ্ছে 4 থেকে জি ভাইয়া। 11,000, ঠিক আছে, 4 থেকে 11,000, গড়ে ভাই 7,500, গড়ে 75। 7,500, মানে এভারেজ মাঝখানের মান। তুমি 4 থেকে 11,000 মনে রাখবা, ঠিক আছে। এখন দেখো, জি যদি ভাইয়া। কারোর যদি 11,000 থেকে বেশি হয়ে যায়, তাহলে তাকে কি বলবো বলো তো? ভাই হচ্ছে বেশি হলে হচ্ছে আপনার লিউকোমিয়া বা লিউকোসাইটোসিস। হ্যাঁ, বেশি মানে সাইটোসিস মানে তৈরি হয় লিউকোসাইটোসিস, আর কম হয়ে গেলে পেনিয়া, মনে রাখবা পেনিয়া মানে কম, আর হাইপো মানে কম। তাহলে এখানে হাইপোর ব্যাপারটা আসতেছে না, এখানে পেনিয়া আসতেছে, ঠিক আছে। জি ভাইয়া। আর বেশি হয়ে গেলে লিউকোসাইটোসিস, কম হয়ে গেলে লিউকোপেনিয়া, ঠিক আছে। এবার দেখো, লিউকেমিয়া বলে একটা রোগ আছে, যাকে আমরা বলি ব্লাড ক্যান্সার, ঠিক আছে। মনে করো কোনো কারণে রক্তে, তোমার মনে করো শরীর বুঝে উঠতে পারতেছে না, তোমার হচ্ছে শরীরে শ্বেত রক্তকণিকার কাজ কি, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, বা তোমার ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে তোমার কি আমাদের সকল ধরনের ঝামেলা থেকে আমাদেরকে মুক্ত রাখা, তাই না। জি তো শরীরে কোনো কারণে যদি রোগ জীবাণু যদি বেড়ে যায় অনেক পরিমাণে, তো তখন শ্বেত রক্তকণিকা কি কাজ করবে, ওই অ্যাটাক দেবে, অ্যাটাক দেওয়ার জন্য ওর পরিমাণও বেড়ে যাবে প্রচুর পরিমাণে। এখন যদি এমন হয় যে শ্বেত রক্তকণিকার পরিমাণ থাকার কথা 4 থেকে 11,000, আচ্ছা একটু বাড়লো সেটা আমরা মেনে নিলাম, সমস্যা নেই, 12,000, 13,000, 14,000, 20,000, সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু এমন যদি হয়ে যায় সেই 54 লাখ বা তোমার 55 লাখ আরবিসি, সেইটা কমে মনে করো 5,000 এসে দাঁড়াইছে, আর এইটা বেড়ে কয়েক লাখ হয়ে গেছে, ঠিক আছে। শ্বেত রক্তকণিকা মানে আকস্মিক হারে শ্বেত রক্তকণিকা বেড়ে গেছে, এবং রক্তের একটা কোয়ান্টিটি ঠিক রাখার জন্য বা ব্যালেন্স ঠিক রাখার জন্য লোহিত রক্তকণিকার পরিমাণ কমে গেছে, ঠিক আছে। হ্যাঁ। তাহলে তখন তাকে আমরা বলবো লিউকোমিয়া। কোনো কিছু শেষে মিয়া থাকা মানে রক্ত, লিউকোমিয়া মানে লিউকোসাইট রক্তের মধ্যে বেড়ে গেছে।
এজন্য বলা হচ্ছে লিউকেমিয়া। এবং এটা হচ্ছে শ্বেত জি রক্তকণিকার ভাই। অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া, এবং এটা মৃত্যুর কারণ হয়ে যায়, এবং এটা হচ্ছে একটা ক্যান্সার। ঠিক আছে, রক্তের ক্যান্সার বলতে আমরা এটাকেই বুঝি। ঠিক আছে, জি ভাইয়া। লিউকেমিয়া এটা হচ্ছে। তাহলে এনিমিয়া লিউকেমিয়ার মধ্যে পার্থক্য কি? আচ্ছা ভাই, কোনটা কোনটা লিউকোমিয়া আর একটা কোনটার কথা নাম বলেন? এনিমিয়া, লিউকোপেনিয়া। এনিমিয়া। হুম, এনিমিয়ার কথা বলতেছেন? হ্যাঁ এনিমিয়া এনিমিয়া। হচ্ছে ভাই যে কোনো কারণে হচ্ছে লোহিত রক্ত কণিকার সংখ্যা 25% থেকে কমে যায়, এখানে। তাই তো? আর এখানে হচ্ছে শ্বেত রক্ত কণিকা বেড়ে যাওয়ার জন্য লোহিত রক্ত কণিকা কমে যাওয়া, এটা হ্যাঁ, হচ্ছে এক্স্যাক্টলি লিউকোমিয়া। এক্স্যাক্টলি দেখতে হবে, আমাকে দেখতে হবে যে লোহিত রক্তকণিকার পরিমাণ কমে গেছে, শ্বেত রক্তকণিকা স্বাভাবিক, তাহলে সেটা এনিমিয়া। লোহিত রক্তকণিকার পরিমাণ মনে করো কমে গেছে, শ্বেত রক্তকণিকার পরিমাণ অস্বাভাবিক আকারে বেড়ে গেছে, তখন সেটা লিউকেমিয়া। ঠিক আছে, জি ভাই। ওকে। এই যে কারণে আমরা সিবিসি টেস্ট দেই, আর রোগীরা আমাদেরকে বলে আমাদের শুধু বারবার টেস্ট দেয়, গেছি আমার প্রস্রাবে ইনফেকশন, এখন আমার প্রস্রাবে জ্বালাপোড়া করে, আমার দেশে রক্তের চারটে টেস্ট। ঠিক আছে, তাদের বুঝতে হবে তো এগুলো কোন কারণে হচ্ছে, তাই না? ওকে। পেনিয়া বলতে কম বোঝানো হয়, আর একটা কি বললেন কিওয়ার্ড, হ্যাঁ যেটা দেখো, দ্বারা থাকলে সেটা হ্যাঁ কম বোঝানো হয়? দেখো, পেনিয়া বলতে কম বোঝায়, এই যে পেনিয়া, এই যে পেনিয়া মানে কম বোঝায়, আর একটা হচ্ছে হাইপো মানে কম বোঝায়। ঠিক আছে, হাইপো মানে কম বোঝায়, আর হাইপার মানে বেশি বোঝায়। ঠিক আছে, হাইপার মানে বেশি হাইপার মানে? বোঝায়, হাইপার মানে বেশি বোঝায়। যেমন হাইপার টেনশন মানে উচ্চ রক্তচাপ, হাইপোটেনশন মানে নিম্ন রক্তচাপ। ঠিক আছে, জি হাইপার মানে বেশি বোঝায়, হাইপো মানে কম বোঝায়, আর পেনিয়া মানে রক্তের ক্ষেত্রে কম বোঝায়। আর পেনিয়ারকে রক্তের ক্ষেত্রে বেশি বোঝায় হচ্ছে সাইটোসিন দিয়ে। ঠিক আছে, জি ভাই। ওকে। তাহলে ওকে, এটা গেল। জি ভাই বুঝছি। এবার হচ্ছে এই যে দানাদার মানে এবার দেখো, আমরা বলছিলাম দুই গ্রানুলোসাইট ভাগে ভাগ করা অ্যাগ্রানুলোসাইট। হয়েছে, একটা দানাবিহীন বা অ্যাগ্রানোসাইট। এখন এখান থেকে মনে রাখতে হবে কত পার্সেন্ট শ্বেত রক্তকণিকার 28%, শ্বেত রক্তকণিকার 28% হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। ওকে, দেখো এখানে আবার কোথা থেকে কি রাম করে তৈরি হয়, একটা একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো মনে করো এই যে হাড় দেখাইছে, এই ডায়াগ্রামটা বোঝো, বুঝতে পারলে অনেক কিছু হয়। দেখো এখানকার যে অস্থিমজ্জা ছিল, ঠিক আছে, এই অস্থিমজ্জাটারে বড় করে এনে দেখাচ্ছে অস্থিমজ্জার স্টেম কোষ। এই স্টেম কোষ থেকেই লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা সবকিছু স্টেম কোষ থেকেই তৈরি হয়। ঠিক আছে, তো এই স্টেম কোষ হ্যাঁ। থেকে এরিথ্রোব্লাস্ট হয়। সেই এরিথ্রোব্লাস্টে কিন্তু শুরুতে নিউক্লিয়াস থাকে, এটা কিন্তু লোহিত রক্তকণিকার শুরুতে কিন্তু নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, কিন্তু যখন পূর্ণাঙ্গ হয়ে যায় তখন এই এরিথ্রোব্লাস্ট থেকে নিউক্লিয়াসটা বের হয়ে যায়, গিয়ে এরিথ্রোসাইট তৈরি হয়। ঠিক আছে, এখন শ্বেত রক্তকণিকার জি যাওয়ার ভাই। আগে আমরা আবার একটু তোমার ওই যে অনুচক্রিকাটা একটু বলে আসি। শ্বেত রক্তকণিকার অনেকগুলো ভাগ আছে তো, তো এই স্টেম কোষ থেকে তৈরি হয় একটা মেগা ক্যারিওব্লাস্ট বা মেগা ক্যারিওসাইট। এই মেগা ক্যারিওব্লাস্ট, ব্লাস্ট মনে রাখবা সবসময়, ব্লাস্ট মানে হচ্ছে অপরিণত কোষ। ব্লাস্ট মানে কি? অপরিণত কোষ। অপরিণত কোষ। আর সাইট মানে পরিণত কোষ। ঠিক আছে, জি ভাইয়া। অপরিণত কোষ, আর সাইট মানে পরিণত কোষ। তাহলে যদি বলে ব্লাস্ট, তার মানে অপরিণত কোষ। তা মেগা ক্যারিও ব্লাস্ট মানে এটা অপরিণত কোষ। এবং এখান থেকে মেগা ক্যারিও সাইট হয় পরবর্তীতে, সেই মেগা ক্যারিও সাইট থেকে প্লেটলেট তৈরি হয়। যদিও প্লেটলেট বা অনুচক্রিকা কোথার থেকে তৈরি হয় এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, তারপরে ধারণা করা হচ্ছে এটা স্টেম কোষের মেগা ক্যারিও ব্লাস্ট থেকে, মেগা ক্যারিও সাইট, সেখান থেকে প্লেটলেট তৈরি হয়। ঠিক আছে, জি ভাইয়া। তাহলে ভাই অনেক সময় রক্ত আবার সবগুলোই অস্থিমজ্জা থেকে? সবগুলো অস্থিমজ্জা থেকে, হাড় থেকে রক্ত তৈরি হয়। এখন দেখো স্টেম কোষের তোমার হচ্ছে, এবার যদি তুমি বলো যে এই যে মোনোব্লাস্ট, মোনোব্লাস্ট থেকে তৈরি হবে মোনোসাইট, লিম্ফোব্লাস্ট থেকে তৈরি হবে লিম্ফোসাইট, এটা দানাবিহীন গেল। আর মাইলোব্লাস্ট, এই মাইলোব্লাস্ট থেকেই সবগুলো নিউট্রোফিল মানে গ্রানুলোসাইট, মানে দানাদার বা গ্রানুলোসাইট যেগুলো আছে সেগুলো সব মাইলোব্লাস্ট থেকে আসে। আর অদানাদার বা মানে দানাবিহীন বা অ্যাগ্রানুলোসাইট যেগুলো আছে সেগুলো মনোব্লাস্ট, লিম্ফোব্লাস্ট থেকে আসে। দেখলেই বোঝা যাবে, তাই সব মনে রাখতে হবে ওই যে স্টেম কোষ থেকেই তৈরি হয়। ঠিক আছে, জি এখন ভাইয়া। কারোর যদি অস্টিওপোরোসিস হয়, সাপোজ মনে করো, অস্টিওপোরোসিস মানে কি জানো? ভাই হচ্ছে অস্টিওপোরোসিস মানে ক্যালসিয়ামের অভাবজনিত হ্যাঁ, ক্যালসিয়াম সমস্যা, মানে অভাবজনিত যেটা হাড্ডি কারণে ক্ষয় হাড় হয়ে ক্ষয় রোগ, যায়। হাড় ক্ষয় হয়ে যাওয়া। তার হাড় যদি ক্ষয় হয়ে যায় তাহলে অস্থিমজ্জা দুর্বল হয়ে যাবে, অস্থিমজ্জা দুর্বল হলে রক্ত কম হবে, বুড়ো বয়সে যায় তখন ঝামেলা দেখা দেবে। এগুলো সব কিন্তু ক্রনিক্যালি তোমার মনে রাখা সম্ভব যদি তুমি একটু চিন্তা ভাবনা করে পড়ো। ঠিক আছে, আচ্ছা দেখ, ওইটা আমাদের বিষয় না। তাহলে আমরা ছিলাম লিউকেমিয়া সব পড়ে ফেলছি। এখন দেখো লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার অনুপাত যদি বলি, লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা থেকে 700 গুণ বেশি। ঠিক আছে, আব্দুল আলিম স্যারের বইতে দেওয়া আছে 600:1। জি ভাইয়া।
তো 700:1 না থাকলে 600:1। তাহলে যদি আমি বলি শ্বেত রক্তকণিকা একটু লোহিত রক্তকণিকা, তাহলে তার অনুপাত কত হবে? রক্তকণিকা আর লোহিত রক্তকণিকা তার অনুপাত কত হবে? 1:700। 1:700। ভেরি গুড। তাহলে এটা কিন্তু আমি আমার স্টুডেন্টের প্রায় জিজ্ঞাসা করি, কারণ এভাবে কিন্তু ঘোরায় পেশায় একটু দিয়ে দেয়, ঠিক আছে? ওকে, তারপরে শ্বেত রক্তকণিকা কম, এটা 1, এর থেকে 700 গুণ বেশি লোহিত রক্তকণিকা আছে। তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার দেখো দানাবিহীন বা গ্রানুলোসাইট, এখানে আমরা বলতেছি কি কি আছে, মনোসাইট আর লিম্ফোসাইট। মনোসাইটের কাজ আমরা তো বলছি, মনোসাইটকে এটাকে বলে ধাঙ্গর কোষ বা ম্যাক্রোফেজ নাম ধারণ করে। এবং এটা কি হয়, এটা দেখো যে এটার মধ্যে বৃক্কের মতো, এই মনোসাইটের মধ্যে আবার ওই যে তোমার বৃক্কের মতো দেখায় এটা আবার নিউক্লিয়াসটা, ঠিক আছে? এবং ঘোড়ার খুরের মতো এইগুলোতে দেখায়। সমস্যা হচ্ছে, এখানে সমস্যা কোনটা হচ্ছে। কিসের মতো, তারপরে হ্যাঁ কোনটা কিসের মতো কি, এগুলো মনে রাখতে খুব প্যারা। চিত্র দেখবা, দেখো মনোসাইট, এই যে কিডনির মতো দেখা যাচ্ছে দেখতেই, মনোসাইট দেখছো, কিডনির মতো দেখা যাচ্ছে, এটা গেল। তো দেখো এখানে দেখো আয়ুষ্কাল কত, 2 থেকে 5 দিন। দেখো সচরাচর আয়ুষ্কাল 2 থেকে 5 দিন, কিন্তু এটা যখন কোষের মধ্যে চলে যায় তখন 1 মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে, ঠিক আছে? এবং তখন এটা খেয়ে খেয়ে মনোসাইট, যখন খেয়ে খেয়ে নাম ধারণ করে ম্যাক্রোফেজ, টিস্যুর মধ্যে যখন যায় তখন, ঠিক আছে? এটা মনে রাখলেই হবে। তাহলে জি কাজ ভাই। কি ছিল মনোসাইট? কাজ হচ্ছে এখানে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু খেয়ে ফেলা। কাজ একটু পরে বলা হবে। কাজগুলো ভালো মনে থাকে স্যার, তো কাজগুলো মনে রাখতে পারলেই হবে, এইগুলো এত পেঁচা হবে না, ঠিক কাজগুলো আছে? তো ভাই আপনি দেখাই দিয়েছেন। হুম হুম। এবার এই দেখো ঘুরতে লিম্ফোসাইট। দাগানোর মধ্যে কিছু থাকলে একটু দেখান। হ্যাঁ, লিম্ফোসাইট এটা হচ্ছে অখণ্ডকায়িত নিউক্লিয়াস, এখানে খণ্ডকায়িত থাকে না, অপেক্ষাকৃত কম। এর আয়ুষ্কাল 7 দিন। 2 ধরনের হতে পারে, যে বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট, এরা অ্যান্টিবডি উৎপন্ন করে, ঠিক আছে? ওকে, দানাদারের কথা যদি বলি, দানাদার হচ্ছে তোমার এই যে লিশম্যান রন্ধ্র ছিল, সেই রন্ধ্রকেরা কারা বর্ণনিরপেক্ষ হয় তাহলে খুঁজে পাইছো? যা বলছিলাম সব আছে না এখানে? নিউট্রোফিলের হচ্ছে বর্ণনিরপেক্ষ। এই যে নিউট্রোফিল 2 থেকে 5 খণ্ড মুখস্থ থাকবে টানা। ইওসিনোফিল শুধুমাত্র 2টা খণ্ড, 2 খণ্ড। এই যে দেখো নিউট্রোফিল যদি বলো 2 থেকে 5টা থাকবে, মানে 2 এর বেশি, ঠিক আছে? 3টা, মিনিমাম 3টা থাকবে এখানে। আর 2টা যদি থাকে তাহলে সেটা দিয়ে আমরা শুধু ইওসিনোফিলকে বুঝবো, এই যে 2টা খণ্ড, ঠিক আছে? আর বেজোফিল নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। এই তুমি কি শুনতে পাচ্ছ নাকি ডিসকানেক্ট হয়ে গেছো? ভাই শুনতে পাচ্ছি, আমার স্পিকার অফ করা ছিল, আমি কথা বলে যাচ্ছি, মনে হচ্ছে কি তুমি স্পিকার অন করেই আমি রাখো, ভাবছিলাম তুমি তো একা, আর তো কেউ নাই নয়েজ করার মতো। ওদেরকে বাদ দিয়ে দিছি, ঠিক আছে? ওরা ডিস্টার্ব করে, ওরা বুঝতে চায় না, ডিস্টার্ব করে, বাদ দিয়ে দিছি। লিশম্যান রঞ্জকটা কি ভাইয়া? হুম হুম। লিশম্যান রঞ্জকটা কি ভাইয়া? মানে একটা বলছিলেন রঞ্জক, বিজ্ঞানী এই লিখছিল রঞ্জক একটা ধারণ রং, করে, সেটা রং। বলছিলেন। হ্যাঁ, রং আবিষ্কার করে, একটা স্পেশাল রং, রঙের যেমন ব্র্যান্ড থাকে, তো এটা একটা লিশম্যান ব্র্যান্ডের একটা রঞ্জক, ঠিক আছে? একটা বিশেষায়িত রঞ্জক, যেটা কোষের মধ্যে বা এদেরকে জন্য এটা কি একটা ভাই বিশেষ ব্লাডের রঞ্জক। মধ্যে আছে? না না, ব্লাডের মধ্যে নেই, এটা আমরা বাইরে থেকে দিয়ে দেখি যে কোনটা রং ধারণ করতেছে, মানে রক্ত একটু বাইরে নিয়ে আসি, ও এনে তারপর সেখান থেকে স্লাইড প্রস্তুত করার ও সময় লিশম্যান রঞ্জককে আমরা রাখি। তোমরা যদি মেডিকেলে আসো তাহলে ফার্স্ট ইয়ারে তোমাদের লিশম্যান রঞ্জক দিয়ে স্লাইড প্রিপারেশন করার প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে, না পারলে ফেল, ঠিক আছে? ওকে, তো নিউট্রোফিল এটা 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট, এটা মনে রাখবা। এটা কাজ তো সমাধানে বলা শেষ। এখন দেখো এইটার ক্ষেত্রে মনে রাখবা যে ডায়াপেডেসিস বলে একটা বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? আর অ্যামিবয়েড মুভমেন্ট, এই শ্বেত রক্তকণিকা সবাই কিন্তু এটা দেখাতে পারে, অ্যামিবয়েড মুভমেন্ট দেখাতে পারে, আর ডায়াপেডেসিস দেখাতে পারে, ঠিক আছে? কোথায় এটা? বলতেছি। মানে এইটা কি সবার ক্ষেত্রে? হ্যাঁ, মানে এটা নিউট্রোফিলের মধ্যে বলছে, কিন্তু শ্বেত রক্তকণিকারই বৈশিষ্ট্য এটা। আর একটা আছে স্কুইজিং, লিখে নিতে পারো, SQUIZZIND সম্ভবত, বা স্কুইজিং। তাহলে শ্বেত রক্তকণিকার 3টা স্পেশাল ফিচার আছে, একটা স্কুইজিং, একটা অ্যামিবয়েড মুভমেন্ট, যেটা স্কুইজিং ওটাই অ্যামিবয়েড মুভমেন্ট, আর একটা আছে ডায়াপেডেসিস, ঠিক আছে? শ্বেত রক্তকণিকার তাহলে 3টা স্পেশাল বৈশিষ্ট্য, একটা আছে স্কুইজিং বা ডায়াপেডেসিস একই জিনিস। এটা কেমন? মনে করো সাপোজ এটা একটা ছিদ্র, মনে করো এরকম একটা ছিদ্র আছে, ঠিক আছে? আর শ্বেত রক্তকণিকাটা মনে করো এরকম বড়। তো ও কি করবে, ও দেহটাকে ছোট করে এই ছিদ্র দিয়ে বের হয়ে আসতে পারবে, বুঝছো? তাহলে এই ধরনের জি ভাইয়া। ঘটনাটাকে বলা হচ্ছে ডায়াপেডেসিস বা স্কুইজিং। এবং এরা অ্যামিবা যেরকম অভিক্ষেপ দিয়ে দিয়ে চলাফেরা করে, অ্যামিবয়েড মুভমেন্ট এরা দেখাইতে পারে। তো বেসিক্যালি মনে করবে নিউট্রোফিল
আর ওভারঅল সব বললে শ্বেত রক্তকণিকায় এই কাজটা করে, ঠিক আছে। এই এই বৈশিষ্ট্যটা এর আছে। আর ইওসিনোফিল এটা 2 খণ্ডযুক্ত, এই যে হিস্টামিন নিঃসরণ করে, হেপারিন, এইগুলো তোমার ইওসিনোফিল। ইওসিনোফিল না, এটা কিন্তু বেসোফিল। দেখো এই ইওসিনোফিলের মধ্যে বলে রাখছে, এর জন্য মাথা খারাপ করার দরকার নেই, কিন্তু এখানে কিন্তু বলেছে বেসোফিল হিস্টামিন এবং হেপারিন ক্ষরণ করে, কাজ সব বলে দেওয়া হয়ে গেছে। বেসোফিল মনে রাখবে, বেসোফিল বৃক্কাকার, 2 খণ্ডক বৃক্কাকার, ঠিক আছে। বেসোফিল বৃক্কাকার, ঠিক আছে। জি ভাইয়া। আবার মনোসাইটও বৃক্কাকার, এই দুইটা বৃক্কাকার আছে, 2 খণ্ড। বেসোফিল আর মনোসাইট, কিছু করার নাই, দুটোই মনে রাখতে হবে। ওকে, গেল। এবার দেখো এদের আয়ুষ্কালটা সবগুলো পড়তে হবে, চার্ট আছে না, চার্ট থেকে পড়লে সব থেকে ভালো হয়, সহজে মনে রাখা যাইতে পারে। ওকে, এটা গেল। এবার অনুচক্রিকা, এখানে আর কিছু বলবো না, এই কাজ সব ভালোভাবে বলছি। অনুচক্রিকা বা প্লেটলেট বা থ্রম্বোসাইট, এটা কি আসে, ওই যে মেগা ক্যারিওসাইট থেকে তৈরি হয়। তারপর এরা নিউক্লিয়াস বিহীন, অনিয়তকার, এবং এরা থাকে 1.5 থেকে 3 লাখ, ঠিক আছে, 1.5 থেকে 3 লাখ, ঠিক আছে। রক্তে কি পরিমাণ থাকে, 1.5 লাখ থেকে 3 লাখ পরিমাণ থাকতে পারে। জি তারপর ভাইয়া। হচ্ছে প্রতিদিন কি পরিমাণ অনুচক্রিকা উৎপন্ন হয়, 200 বিলিয়ন বা 20 কোটি, 20,000 কোটি, সরি, 200 বিলিয়ন বা 20,000 কোটি পরিমাণ অনুচক্রিকা তৈরি হয়। এর জীবনকাল 5 থেকে 9 দিন। তো মারা যায় কোথায়, যকৃৎ এবং প্লীহায়, ঠিক আছে। ওইখানে লিখে নাও, অধিকাংশ জিনিসে কিন্তু প্লীহায় মারা যায়, ঠিক আছে, যকৃৎ এবং প্লীহায় মারা যায়। তবে হ্যাঁ, যখন বাচ্চাকালে বা ভ্রূণীয় অবস্থায় থাকি তখন এই যকৃৎ এবং প্লীহায় রক্ত তৈরি হয়, কিন্তু যখন বড় হই, আমরা বড় হওয়ার পরে শুধুমাত্র অস্থিমজ্জা থেকেই রক্ত তৈরি হয়, ঠিক আছে। আর ধ্বংস হয় কোথায়, যকৃৎ এবং প্লীহায় এসে। এবং এই প্লীহাকে মনে রাখতে, জি ভাইয়া। প্লীহার এখানে একটু লিখে নাও, প্লীহাকে বলা হয় আরবিসির কবরস্থান। প্লীহাকে বলা হয় আরবিসির কবরস্থান, আরবিসি এর কবরস্থান। প্লীহাকে কি বলা হয়, আরবিসি এর কবরস্থান, ঠিক আছে। প্লীহাকে কেন আর, ভাইয়া ওখানেই হ্যাঁ যাই বলে, মানে শেষ হয় বলে? হ্যাঁ, ওখানে বেশি পরিমাণ রক্ত বা আরবিসি দিয়ে মারা যায়। আর আরেকটাকে বলতে পারো, প্লীহার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে, প্লীহাকে আরেকটা কাজ করে, একে বলা হয় ব্লাড রিজার্ভার, ঠিক আছে। ব্লাড ব্যাংক বলতে পারো, ব্লাড ব্যাংক বা ব্লাড রিজার্ভার, এই দুটা দিকে একটু মনে রাখবা, একটু আস্তে ভাই আস্তে এইখানে পাবো। মৃত্যুবরণ করতেছে, আবার এখানে রাখবে কি? না, আরবিসি ওখানে বেশি পরিমাণ মৃত আরবিসি ওখানে মৃত্যুবরণ করতেছে, ঠিক আছে, কিন্তু ডেড বডি গুলো এসে ওখানে জমা থাকতেছে অধিকাংশ সময়, ঠিক আছে। ওখানে বেশি পরিমাণ ডেড বডি পাওয়া জি যায়। ভাইয়া। আর হচ্ছে তোমার ওই যে এখানে আবার মানে আরবিসি জমা থাকে না, এখানে রক্ত জমা থাকে প্রচুর পরিমাণে, ঠিক আছে, প্রায় 300 ml বলতে গেলে, জি ভাইয়া। 300 ml। একটু পরে আমরা পাবো, সমস্যা নেই, ওখান থেকে পেলে আরো ক্লিয়ার করে বলে দিবে। এখন একটু মনে রাখো যে এই কথাগুলো যেহেতু একেবারে আসছে, একেবারে একটু জেনে রাখো। প্লীহাকে বলা হয় আরবিসির কবরস্থান এবং ব্লাড ব্যাংক, বা তোমার হচ্ছে এটা। ওকে, এটা গেল। এরপর আমরা হচ্ছে এটা তো গেল। এখন এরপরে দেখো এখানে অনেক কিছু আছে, তবে কাজটা আমাদের মনে রাখতে হবে। এখানে কাজে আসো, কি কাজ করে, রিডিং পড়বা। এখানে কাজ হচ্ছে, প্রধান কাজ হচ্ছে রক্তক্ষরণ, মানে প্লেটলেট প্লাগ তৈরি করে। কিভাবে, অস্থায়ী প্লেটলেট প্লাগ। প্লেটলেট প্লাগ মানে হচ্ছে একটা প্লেটলেট, অনেকগুলো প্লেটলেট একসাথে মিলে একটা একটা প্লাগ তৈরি করে বা একটা থ্রেড তৈরি করে, বা এটাকে বাংলায় কি বলে, একটা ক্লাস্টার, বা কি বলে বাংলায়, একটা গ্রুপ তৈরি করে, ঠিক আছে। এবং এরা রক্তক্ষরণ বন্ধ করে, ঠিক আছে, রক্ত জমাট ত্বরান্বিত করে, ক্লটিং ফ্যাক্টর গুলো ক্ষরণ করে এরা। আর এখানে এরা কি কাজ করে, সেরাটোনিন ক্ষরণ করে, ঠিক আছে, গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে, ঠিক আছে। তো এই কাজগুলো করে। সেরাটোনিন কি কাজ করে, রক্তপাত বন্ধের উদ্দেশ্যে দ্রুত রক্তগুলোকে সংকোচন করে, রক্তবাহিকাগুলোকে সংকোচন করে দেয়, ঠিক আছে। জি ভাইয়া। ওকে, তাহলে এই কাজগুলো কিন্তু এই অনুচক্রিকা বা প্লেটলেট করে। এখন কিভাবে এই রক্ত কণিকাগুলোকে রক্তকোষ বলা হয় না কেন, কারণ এখানে কিছুই থাকে না, বলছিলাম তোমাকে, এই যে নিউক্লিয়াস, সেন্ট্রিওল, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি ইত্যাদি কোনো কোষই নাই, ঠিক আছে। অনুপস্থিত থাকার কারণে এদেরকে তোমার হচ্ছে তোমার কোষ বলা হয় না, কণিকা বলা হয়, ঠিক আছে। তো এটা গেল। জি ভাইয়া। এরপরে দেখো এই যে চার্ট, এই চার্ট থেকে তো কাজ তোমরা পারবাই। আর এখান থেকে যদি বলো যে লোহিত রক্তকণিকা, এটা তো গড় ব্যাস এই যে 7.3 মাইক্রোমিটার আর 2.2 মাইক্রোমিটার, এটা এমনি মনে রাখবা। আর তোমার হচ্ছে কে কতদিন, আয়ুষ্কাল কতদিন, লোহিত রক্তকণিকা তো অবশ্যই জানতে হবে, 120 দিন, ঠিক আছে।
আর যদি আমি বলি এখান থেকে তোমার কোনটা কাজ কি সংক্ষেপে ওখানে বলা আছে, এই যে দেখো অধিকাংশ দেখো 12 থেকে 15, শ্বেত রক্তকণিকা দেখো অধিকাংশ 12 থেকে 15 মাইক্রোমিটার। দেখো নিউট্রোফিল 12 থেকে 15 মাইক্রোমিটার, এটা 12 থেকে 17, আবার এটা 12 থেকে 15। বেসোফিল এটা 6 থেকে 16, ঠিক আছে। আর দেখো 12 থেকে 20 লিম্বোসাইট, আর এর মনোসাইট হচ্ছে 12 থেকে 20, তার মানে জি এই ভাইয়া। 12 থেকে 15 অধিকাংশ, যদি না পারো 12 থেকে 15 দিয়ে আসবা, তারপর আল্লাহ ভরসা, ঠিক আছে। ওকে, এটা চলে গেল। আর এই যে তোমার এটা হচ্ছে 1 থেকে 4, অনেক ছোট অনুচক্রিকা, এটা গেল। আর এই যে কোনটা কি শ্বেত রক্ত অনুচক্রিকার মধ্যে পার্থক্য বলেছে, একটু দেখে রাখতে পারো, তবে আসবে না তোমাদের লেভেলে। এবার দেখো রক্ত জমাট বাঁধার যে ফ্যাক্টর গুলো আছে, এই ফ্যাক্টর গুলো অবশ্যই মনে রাখতে হবে, এবং রক্ত জমাট কি জাম করে বাঁধে এই জিনিসটা আমাদের জানতে হবে, ঠিক আছে। তো মনে রাখো, দেখো রক্ত জমাট বাঁধা এই এই অধ্যায়ের সৃজনশীলের জন্য এটা ইম্পর্টেন্ট, সিকিউর জন্য। পরীক্ষার জন্য। হুম, দেখো আমাদের রক্তের মধ্যে কি আছে, হেপারিন ক্ষরণ করে কে বলো তো? জি ভাইয়া। হেপারিন ক্ষরণ করে কে? হেপারিন ক্ষরণ করো আর ও বলতেছি, একটু ওয়েট করেন। অবশ্যই। বেসোফিল। বেজোফিল। বেসোফিল আছে হেপারিন আর হচ্ছে হিস্টামিন। আচ্ছা, বেজোফিলের কাজটা তাহলে কি? সরি, ওই হেপারিনের কাজটা কি? এই হেপারিনের কাজ বলছিল হচ্ছে রক্ত জমাট বাঁধার যে ফ্যাক্টর গুলো সেটাকে প্রতিহত করে, মানে বাঁধতে প্রতিহত দেয় করে, না। বাধা দেয়। তাহলে এই হেপারিন থাকলে রক্ত জমাট বাঁধে না, কিন্তু যদি কোথাও কেটে যায় তাহলে রক্ত জমাট বাঁধে কিভাবে, এটা আমাদের জানতে হবে, ঠিক আছে। তো দেখো বলা হচ্ছে যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ফাইব্রিন জালক সৃষ্টি হয়। ফাইব্রিন জালক কি আমরা একটু পরে দেখবো। ক্ষতস্থান রক্তকে থকথকে পিণ্ডে পরিণত করে এবং সেই প্রক্রিয়ায় রক্তে জমাট বাঁধে, তাকে রক্ততন্ত্র বা হেমোস্ট্যাসিস বলে। এটা ইংরেজিতে কিন্তু আবার হেমোস্ট্যাসিস বলা হয়, ইংরেজির নাম হচ্ছে ব্লাড ক্লটিং তো বলছে, তবে এটার একটা মেডিকেল টার্ম আছে, তাকে বলা হয় হেমোস্ট্যাসিস। হেমো মানে রক্ত, আর এটা হচ্ছে হেমোস্ট্যাসিস, ঠিক আছে। হেমোস্ট্যাসিস, এখন এই হেমোস্ট্যাসিস কিভাবে তোমার এই যে প্লেটলেট সহযোগিতা করে, এটা আমাদের একটু জানতে হবে। দেখো এখন রক্ত জমাট বাঁধার জন্য টোটাল 13টা ফ্যাক্টর আছে, মুখস্থ রাখতে হবে এমসিকিউ এর জন্য, 3 স্টার কোশ্চেন, ঠিক আছে। টোটাল 13টা ধরনের ক্লটিং জি ফ্যাক্টর ভাইয়া। থাকে, 13 ধরনের ক্লটিং ফ্যাক্টর থাকে। এর মধ্যে প্রথম 4টা আছে অত্যাধিক গুরুত্বপূর্ণ, 4টা ফ্যাক্টর অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এই 4টা ফ্যাক্টরের নাম তারা মুখস্থ রাখতে হবে। 4টা ফ্যাক্টর আছে কি? ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন। দেখো প্রথম 4টা আছে ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, তারা মুখস্থ করতে হবে প্রথম 4টা। এই যে ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, আর একটা আছে ক্যালসিয়াম আয়ন। এখন দেখো তোমার এখানে কিন্তু অপশনে থাকবে নিচের কোনটি তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, মানে অবশ্যই গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ, তখন তোমাকে এরকম ভাবে ক্যালসিয়াম থাকবে, আবার ক্যালসিয়াম আয়নও থাকবে, তাহলে তুমি কোনটা দেখাবো বলো তো? ভাই ক্যালসিয়াম দেখাবো। না না, ক্যালসিয়াম আয়ন দেখাতে হবে তোমাকে, ঠিক আছে। ক্যালসিয়াম আয়নটা কাজ করে। গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তো এখানে শুধু ক্যালসিয়ামের নামটাই লেখা আছে। না না, ওইটা লাগে না, কিন্তু এখানে দেখো, এখানে দেখো, দেখছো? বুঝতে জি পারছো? ভাই, ক্যালসিয়াম আয়ন, হ্যাঁ। ক্যালসিয়াম আয়ন, ওকে, তাহলে এই 4টা নাম জি কিন্তু ভাই, মনে রাখতে হ্যাঁ। হবে। থ্রম্বোপ্লাস্টিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, ক্যালসিয়াম আয়ন। তাহলে গেল, এবার প্রত্যেকটার কাজ কি আমরা সবই পড়বো। তারপরে দেখো এখানে 13টা ফ্যাক্টরের মধ্যে আরো কিছু কিছু ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টর গুলোর নাম অন্তত মনে রাখতে হবে। যেমন ধরো তোমার হচ্ছে আহ এই যে NT 8 এবং 9, ঠিক আছে। 8, 9, 8 নম্বর 9 নম্বরটা মনে রাখতে হবে। 8 নম্বর ফ্যাক্টরকে বলা হয় এন্টি হিমোফিলিক ফ্যাক্টর, 9 নম্বর ফ্যাক্টরকে বলা হয় ক্রিস্টমাস ফ্যাক্টর, 10 নম্বরকে বলা হয় স্টুয়ার্ট ফ্যাক্টর, 12 নম্বরকে বলা হয় হ্যাগম্যান ফ্যাক্টর, ঠিক আছে। ওই 4টা ছাড়াও এই 4টার নাম মনে রাখতে হবে, যে 8 নম্বরটাকে বলা হয় এন্টি হিমোফিলিক ফ্যাক্টর, 9 নম্বরকে বলা হয় ক্রিস্টমাস ফ্যাক্টর, 10 নম্বর বলা হয় স্টুয়ার্ট ফ্যাক্টর, 12 নম্বরটাকে বলা হয় হ্যাগম্যান ফ্যাক্টর, ঠিক আছে। ঠিক আছে। জি ভাই, এই নাম্বার সহকারে মনে রাখতে হবে, মানে যেগুলো এগুলো নাম্বার, এই টিচারটা নাম্বার সহকারে মনে রাখতে হবে। হ্যাঁ, এইগুলোর নাম্বার মনে রাখতে হবে। এই 13টার মধ্যে ওই প্রথম 4টা তো মনে রাখতে হবে, আর এই হ্যাঁ, 4টা, এই শুনতে। 8টা অবশ্যই মনে রাখতে হবে, তারপরে আপনি যা পারো করো, ঠিক আছে। আচ্ছা ভাই।
আচ্ছা ওকে, তাহলে এগুলো পরে রাখবে। এখন তোমার কিন্তু একটা কোশ্চেন করবে যে তোমার হচ্ছে হিমোফিলিয়ার অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর কোনটা, 8। কিন্তু যখন তোমরা দেখবা হিমোফিলিয়া, হিমোফিলিয়া দুই ধরনের হতে পারে, হিমোফিলিয়া টাইপ এ আর হিমোফিলিয়া টাইপ বি বা ক্রিসমাস হিমোফিলিয়া, ঠিক আছে? দেখবা এই 8 নম্বর ফ্যাক্টর যদি কারোর অনুপস্থিত থাকে জি তাহলে তাকে ভাইয়া। আমরা বলবো হিমোফিলিয়া টাইপ এ, কারণ এটা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। আর যদি 9 নম্বর কারোর অনুপস্থিত থাকে তাহলে তাকে আমরা বলবো ক্রিসমাস হিমোফিলিয়া, ঠিক আছে? কারণ এটার কারণে হচ্ছে। তাহলে এইগুলো একটু এখান থেকে বুঝলে দেখো কত সহজ। জি ভাইয়া। ওই যে ওই লাস্টের অধ্যায়ের দিকে তোমার আছে। Okay, তাহলে এটা চলে গেল। জি ভাইয়া, তাহলে বুঝতে পারছি। এবার দেখো কিরাম করে রক্তটা জমাট বাঁধে আমাদের একটু জানতে হবে। এখানে তোমার হচ্ছে এটা একটা দেওয়া আছে। তো প্রথমত দেখো যে তোমার সাপোজ তোমার এই ডায়াগ্রামটা তোমার একটু মনে রাখতে হবে। আমি এটা খুব সুন্দর ইংরেজি একটা ডায়াগ্রাম তোমার দিয়ে দিবা না, না ইংরেজি দেবো না, থাক, ওই বই আমার বাড়িতে আছে মেডিকেলের। তো এখান থেকে মনে রাখো, ঠিক আছে? প্রথম ধাপে কি হবে, সাপোজ তোমার কোনো একটা রক্তনালী কেটে গেছে বা কোনো জায়গায় কেটে গেছে, এই জন্য কি হচ্ছে, কেটে গেছে, ঠিক আছে? কারণ কেটে যদি যায়, মনে করো তোমার একটা কোষ, মনে করো এই কোষটা এখান থেকে কেটে গেছে, ঠিক আছে? তাহলে এই কোষ থেকে কিছু রাসায়নিক পদার্থ খরিতে হবে, ঠিক আছে? কি হবে, এই কোষ থেকে কিছু রাসায়নিক পদার্থ খরিত হবে, ঠিক আছে? তো সেই রাসায়নিক পদার্থগুলো কি করবে, ওই প্লেটলেট বা জি অনুচক্রিকা ভাইয়া। গুলোকে ওই দিকে আকৃষ্ট করবে, অর্থাৎ অনুচক্রিকা গুলো তখন দ্রুত বেগে এদিকে ছুটে আসবে। ওকে, বুঝতে পারছো? শুনতে পাই না তোমার ভাইয়া কথা। প্রথমে হচ্ছে কোনো টিস্যু, মনে করো কোনো তোমার কোনো টিস্যু টিস্যু যদি বিনষ্ট ক্ষতিগ্রস্ত হয় হলো বা কোথাও থেকে বা কেটে যাওয়ার কারণে মানে যদি কেটে ব্লিডিং গেল, হয়, তারপর ব্লিডিং হয় যদি কোথাও কারণে বা কোনো কোষ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে যদি ব্লিডিং হয়, তাহলে ওই কোষ থেকে কিছু রাসায়নিক পদার্থ তৈরি হয়ে রক্তের বিরুদ্ধে ছড়াতে থাকবে। এখন অনুচক্রিকা গুলো দেখতে থাকবে যে কোন দিক থেকে এটা আসতেছে, ও সেই দিকে চলে যাবে। এখন অনেকগুলো অনুচক্রিকা এই জায়গায় এসে অ্যাটাক করবে। অ্যাটাক করার সময় কি করবে, এই অনুচক্রিকা গুলো তখন কি করবে, ওখানে কি করবে, কিছু কিছু অনুচক্রিকা বাইরেও বের হয়ে যেতে পারে ওই কাটা রক্তের সাথে। তো বাকিগুলো কি করবে, ওরা হচ্ছে তোমার ওই কিছু রাসায়নিক পদার্থ বা সেরোটোনিন ক্ষরণ করবে, আমরা বলছিলাম অনুচক্রিকার কাজ। তো ও ওই পদার্থগুলো ক্ষরণ করবে, অর্থাৎ রক্তরসের তন্ত্রে সহায়ক যে উপাদান বা ক্লটিং ফ্যাক্টর গুলো আছে সেগুলোকে ক্ষরণ করে দিবে। তো এই যে 13টা ক্লটিং ফ্যাক্টর, এরা এবার এক একটা আলাদা আলাদা কাজ করবে। এরা কি করবে, প্রথমত থ্রোম্বোপ্লাস্টিন তৈরি হবে। কি তৈরি হবে, ওইগুলো প্রভাবে থ্রোম্বোপ্লাস্টিন তৈরি হবে, ঠিক আছে? এবার এই থ্রোম্বোপ্লাস্টিন প্রোথ্রম্বিন যেটা ছিল ফ্যাক্টর নম্বর 1 নাকি 2, যেটা হচ্ছে প্রোথ্রম্বিন, এই প্রোথ্রম্বিন এটা ছিল দুই নিষ্ক্রিয়। ছিল। হ্যাঁ, তো এই প্রোথ্রম্বিনটাকে সক্রিয় করতে সাহায্য করবে থ্রোম্বোপ্লাস্টিন। এই থ্রোম্বোপ্লাস্টিন এসে প্রোথ্রম্বিনটাকে নিষ্ক্রিয় প্রোথ্রম্বিনটাকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করবে। তারপরে এই সক্রিয় থ্রম্বিন যে ফাইব্রিনোজেনকে ফাইব্রিন মনোমার তৈরি করবে, অর্থাৎ একটা ক্ষুদ্র অণু তৈরি করবে। এবার অনেকগুলো ফাইব্রিন মনোমার তৈরি করবে, তাহলে সেই ফাইব্রিন মনোমার গুলো একটা একটার সাথে সংযোজন হবে, হয়ে ফাইব্রিন জালক তৈরি করবে। এবার এই ফাইব্রিন জালক গুলো আবার একটা একটা করে পলিমার তৈরি করবে, করে একটা পুরো একটা এরকম একটা অবস্থা তৈরি করবে, জালক। দেখো উপরের দিকে যদি খেয়াল করো, এরকম একটা জালক তৈরি করবে। এই যে এই চিত্রটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, একটা জালক তৈরি করছে, সাদা ফাইব্রিন জালক। এই ফাইব্রিন জালক তৈরি করবে, যার কারণে ওই রক্তের কণিকাগুলো এসে আটকে যাবে, ঠিক আছে? জি ভাইয়া। তাহলে কি ঘটনা ঘটবে, আমি যদি এখানে একটু বলি তোমার, দেখো এই যে মনে করো তোমার এই রক্তনালীটা কেটে গেছে, তাহলে এই রক্ত কণিকা গুলো বাইরে বের হয়ে যাচ্ছে, এখান থেকে বাইরের দিকে বের হয়ে যাচ্ছে। এখন এখানে অনুচক্রিকা যেগুলো আছে, এই যে অনুচক্রিকা, এই অনুচক্রিকা গুলো কি করছে বলতো, কিছু এই যে রাসায়নিক পদার্থ ক্ষরণ করা শুরু করেছে। সেই রাসায়নিক পদার্থের কারণে এখানে এসে কি হবে, প্রথমত এই যে এই যে ডায়াগ্রামটা কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে, ঠিক আছে? সৃজনশীলে তুমি বাংলায় বললেও হবে, কিন্তু লিখে দিলেও, বর্ণনা লিখে দিলেও হবে, কিন্তু এই ডায়াগ্রামটা দিলে তুমি বেশি নাম্বার ক্যারি করবা, ঠিক আছে? এবং এটা দেওয়া অনেকটা জি সহজ। ভাইয়া। তাহলে এখানে কি হবে, ওই যে ক্লটিং ফ্যাক্টর গুলো তো হবে, সেটা থ্রোম্বোপ্লাস্টিন তৈরি করবে। থ্রোম্বোপ্লাস্টিনটা প্রোথ্রম্বিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করবে। সক্রিয় থ্রম্বিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিন মনোমারে তৈরি করবে। সেই ফাইব্রিন মনোমার থেকে ফাইব্রিন পলিমার এবং ফাইব্রিন জালক তৈরি হবে, এবং সেখানে রক্তকণিকাগুলো আটকে যাবে, ঠিক আছে? এভাবেই রক্তটা জমাট বাঁধে, জি এটা মনে ভাইয়া। রাখতে হবে। ওকে, তাহলে তোমাদের আজকে আমি এতটুকুই পড়াবো, তবে এখান থেকে কয়েকটা লাইন একটু দাগাই দেবো। দেখো, একটা জিনিস মনে রাখবা যে তাহলে আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করতেছে কে বলতো? অনুচক্রিকা। অনুচক্রিকা। আর 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 আর
থ্রম্বোপ্লাস্টিন, ঠিক আছে? এটা তো অনুচক্রিকার উপাদান উপাদান থ্রোম্বোপ্লাস্টিন। উপাদান কিন্তু অনুচক্রিকা অপশনে না থাকবে না, তখন তোমাকে থ্রম্বোপ্লাস্টিন দিতে হবে। কোন উপাদানটি? থ্রম্বোপ্লাস্টিন। আর রক্ত জমাট বাঁধতে বাধা দিচ্ছে কি? হেপারিন, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে। এটা হয়ে গেল। এখন দেখো, মনে করো তোমার রক্ত, স্বাভাবিক রক্ত, তার মধ্যে কি ওই রক্তের ক্লটিং ফ্যাক্টর গুলো সব আছে, তাই না? মনে করো স্বাভাবিক রক্ত জি ভাইয়া। নালীর মধ্যে রক্ত আছে, অর্থাৎ এর মধ্যে সেই ক্লটিং ফ্যাক্টর, অর্থাৎ ওই যে ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, তারপরে তোমার হচ্ছে যারা যা যা আছে, ঠিক আছে, সবই কিন্তু আছে। তো রক্ত এটা স্বাভাবিক, কিন্তু মনে করো এখান থেকে একটু পরে আমি যদি বলি যে রক্ত জমাট বেঁধে গেছে, মনে করো রক্ত জমাট বেঁধে গেছে, তার মানে ক্লটিং ফ্যাক্টর গুলো সব কাজ করে ফেলেছে, তাহলে এখন এই প্লাজমার মধ্যে কি ক্লটিং ফ্যাক্টর থাকবে? রক্ত জমাট বাঁধার পরে কি এর মধ্যে আর কোনো ক্লটিং জি ফ্যাক্টর ভাইয়া, থাকবে? থাকার কথা তো, কিছু শক্তি থাকবে। না, যে ক্লটিং ফ্যাক্টর গুলো মারা গেছে ওইখানে তো আর থাকবে না। মনে করো তুমি রক্ত কেন বাইরে থাকবে না? নিয়ে আসছো, সামান্য কিছু তো থাকতে পারে। না তুমি রক্ত টোটালি নষ্ট হয়ে যাবে, টোটালি। সামান্য কিছু থাকতে পারে, তবে ওই রক্তের ক্লটিং ফ্যাক্টর বাদে তখন যে ফ্লুইডটা থাকবে সেই ফ্লুইডটাকে বলা হবে সেরাম। কি বলা হবে? সেরাম। সেরাম। ক্লটিং ফ্যাক্টর ব্যতীত সেরাম। আর ক্লটিং ফ্যাক্টর সহ যেটা, সেটাকে বলবো রক্তরস, ঠিক আছে? জি ভাইয়া। তাহলে এখান থেকে সেরাম কি কথা আসবে, কিন্তু জমাট বাঁধা শেষ হলে জমাট থেকে যে হলুদ তরল বেরিয়ে আসে তাকে বলা হয় সেরাম। সেরাম হলো ডক্টর সম্বন্ধে, তবে এতে ফাইব্রিনোজেনের প্রথমিন অর্থাৎ এই ক্লটিং ফ্যাক্টর গুলো থাকবে না, ঠিক আছে? এবার দেখো রক্ত তঞ্চলকাল। জি সাধারণত ভাইয়া। একজন মানুষের কেটে যাওয়ার পরে রক্ত জমাট বাঁধতে যে সময় লাগে তাকে বলে রক্ত তঞ্চলকাল 3 থেকে 8 মিনিট। মুখস্থ করতে হবে, রক্ত তঞ্চলকাল 3 থেকে 8 মিনিট। আর রক্ত ক্ষরণকাল 1 থেকে 4 মিনিট, ঠিক আছে? কতক্ষণ রক্ত ক্ষরণ হতে পারে? 1 থেকে জি 4 ভাইয়া। মিনিট। এর থেকে বেশি যদি হয় তাহলে বুঝতে হবে তার হিমোফিলিয়া আছে, বা তোমার হচ্ছে রক্ত বা জমাট বাঁধার কোনো সমস্যা আছে, রক্ত জমাট বাঁধতেছে না, বা তার ক্লটিং ফ্যাক্টর কম, ঠিক আছে? তখন তাকে ইনজেকশন দিতে হবে, নাহলে সে মারা যাবে। জি ভাইয়া। ক্লটিং ফ্যাক্টর ইনজেক্ট করতে হবে বাইরে থেকে, নাহলে সে মারা যাবে। এটা আর রক্ত তঞ্চলকাল জমাট বাঁধতে সচরাচর 3 থেকে 8 মিনিট সময় লাগে। এরপরে যদি জমাট না বাঁধে তখন বুঝতে হবে ঝামেলা, ঠিক আছে? তাহলে তোমার পড়া থাকবে হচ্ছে জি ভাইয়া। রক্ততন্ত্রের তাৎপর্য। এই যে রক্তনালীর ভিতরে সাধারণত রক্ত তঞ্চন হয় না কেন, এটা খদাগের জন্য ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? ঠিক আছে, এটা একটু পড়বা। আর প্লাজমা আর সিরামের মধ্যে জি পার্থক্যটা পড়বা। ভাইয়া। তোমার পড়া থাকবে এই পর্যন্ত। দাও, হ্যাঁ, জি ভাইয়া। অল্প অল্প করে দেখাই দিচ্ছি, এগুলো খুব সুন্দর করে মুখস্থ করে ফেলবা, তাহলে পরে অনেক চাপ কমে যাবে, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তুমি এই পর্যন্ত পড়ো। আমি একটু, এই যে আজকে একটু সমস্যা, তো আমি এই জন্য তাড়াতাড়ি ছেড়ে দিলাম। নেক্সট দিন আবার একটু বেশি করে পড়াই দেবো, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা তাহলে ভাইয়া, একটু ঝামেলায় ফেলাই দিলাম আপনার আসলে শেষ সময় এসে। আমি তো বুঝতে পারছি, কিন্তু কি করবো বলো, তো করার নাই। ঠিক আছে, থাকো, হ্যাঁ।